বাংলাদেশে প্রফেসর ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের একজন প্রভাবশালী উপদেষ্টা জনাব মাহফুজ আলম এমনভাবে কথা বলছেন, এমন ইঙ্গিত দিচ্ছেন যে বাংলাদেশে বড় কোনো অঘটন ঘটছে, এখনো চলছে। তার ইঙ্গিতের তাৎপর্য কি? দর্শক, বিভিন্ন গণমাধ্যম এই মাহফুজ আলমের ফেসবুক পোস্ট নিয়ে রিপোর্ট করেছে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। আসলে কি তাই? একথা কেন বলছেন? দেশে এমন কি ঘটছে বা চলছে যে দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, বা এই কথা বলার রহস্যটা কি? কয়েকটা ডাইমেনশন। প্রাথমিকভাবে দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এটা বলা তো সরকারের একটা ব্যর্থতা। এখন সরকার একজন উপদেষ্টা সরকারকে ব্যর্থ হিসেবে প্রমাণ করবে যে দেশের যুদ্ধ পরিস্থিতি বিরাজ করা, যেখানে কোনো বিদেশিরা হামলা করেনি, তো সরকার পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারছে না, এটা কি? এটা তো সরকারের ব্যর্থতা, না? সরকার পারছে না। দেশে একটা শান্তিপূর্ণ পরিস্থিতি, ডক্টর ইউনূস বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটেনি, অপরাধ বাড়েনি, তো সেখানে যুদ্ধ পরিস্থিতি বানিয়ে দিলেন মাহফুজ আলম। এটা তো খুবই নেগেটিভ ফর দি গভর্নমেন্ট। এটা একটা দিক তার এই বক্তব্যের। আর একটা দিক হচ্ছে, দেশে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এই চলছে সেই চলছে, এগুলো বলে সরকার আরো কঠোর হবে সামনে, সরকার আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এবং এই পরিস্থিতিতে নির্বাচনের সুযোগ নেই, এবং বিএনপি জামাত বা যারা নির্বাচন চাইতে পারে তাদেরকে একটা বার্তা দেয়া এই ধরনের বক্তব্যের তাৎপর্য হয়ে থাকতে পারে। তো দর্শক, বাস্তবে দেশে কোনো যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি হাসিনা আমলের চাইতে যথেষ্ট ভালো। তবে হ্যাঁ, কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটছে, যেটা বিচ্ছিন্ন। এটা নিয়ে আমরা তোলপাড় তৈরি করি, এটা একটা দিক, যেটা হাসিনার আমলে আমরা বলতে পারতাম না। নির্যাতিত হতো, মানুষ ধর্ষিত হতো, হত্যাকাণ্ডের শিকার হলেও মামলাও অনেকে করতো না, আল্লাহর কাছে বিচার দিয়ে থেমে যেত। কিন্তু এখন প্রত্যেকটা ছোট ছোট ঘটনাকে আমরা বড় করে দেখাই, এবং এগুলো যাতে আর না হয় এই জন্য সোচ্চার হই। এই জন্য মনে হয় যে বড় কিছু ঘটছে, আসলে তেমন কিছু না। অর্থাৎ মাহফুজ আলমের বক্তব্যে আতঙ্কিত হওয়ার কিছু নেই। গণমাধ্যম যদি তার বক্তব্য নিয়ে এভাবে শিরোনাম করে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে, এটা সরকারের জন্য খুবই খারাপ একটা বার্তা বহন করে। মাহফুজ কি বলেছে, কি বোঝাতে, আমি আসছি সেদিকে। কিন্তু মাহফুজ আলম ইদানিং বেশ উল্টাপাল্টা কথা বলছেন, শিবিরের বিরুদ্ধে প্রপাগান্ডা চালাচ্ছেন, এগুলো বলে আবার নিজেই বাটাম খাচ্ছেন, পারছেন না, ধরা পড়ছেন, নানান শিশুসুলভ আচরণ করছেন। মাহফুজ আলমকে আরো ধৈর্যশীল হতে হবে। দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সেই যুদ্ধ অন্য জায়গা থেকে সরকারের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এমন মন্তব্য করেছেন তথ্য উপদেষ্টা মাহফুজ আলম। শব্দ চয়নে আরো সতর্ক হওয়া উচিত মাহফুজকে। একেবারে রাত 3টার দিকে এরকম ফেসবুক পোস্ট দেন যে দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। মাহফুজ আসলে মানসিকভাবে একটু আতঙ্কে আছেন। চারদিকে তার শত্রু, মানে তার নিজ বলয়ের লোকজন যাদের কল্যাণে উপদেষ্টা হয়েছেন, তারাই এখন তাকে দেখতে পারে না। এই জন্য এই ধরনের হতাশাজনক কিছু লেখা তিনি লেখেন। রাত 3টার সময় ঘুমাবেন, ওই সময় ফেসবুক পোস্ট দেন কেন? গণ-অভ্যুত্থানের বিরুদ্ধ শক্তি একটি সদ্য যুদ্ধ চালাচ্ছে, এমনটা জানিয়ে তিনি পোস্টে লেখেন, গতকাল মাননীয় প্রধান উপদেষ্টার সভাপতিত্বে একটি পর্যালোচনা সভায় নারী ও শিশুর বিরুদ্ধে নিপীড়ন ও সহিংসতা নিরোধে ব্যবস্থা গ্রহণ, নিষিদ্ধ সংগঠন কার্যক্রমের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি নিয়ে আলোচনা হয়েছিল। আমরা সংবাদ সম্মেলনে বলেছিলাম সরকার কঠোর অবস্থান যাবে। গতকাল থেকে আজ পর্যন্ত বিভিন্ন জায়গায় অপরাধীদের গ্রেপ্তার চলমান এবং বিচারের কাজ দ্রুত ও সুষ্ঠু করার লক্ষ্যে সরকার তৎপর। এখন যুদ্ধ চলছে এটা বলে এখন যুদ্ধ চলে তো সরকার বসে থাকবে না, সরকার আঙ্গুল বাঁকা করবে, খবর আছে, এবার ধরবে। বিএনপি হোক যে হোক, কোনো ছাড় নাই। এরকম একটা কঠিন ব্যবস্থা নেওয়ার জন্য এই যুদ্ধ একটা ভাব মাহফুজ এনেছেন, যদিও শব্দ চয়নে আরেকটু সতর্ক থাকা উচিত ছিল। তিনি বলেন, ছাত্র যুবকদের জন্য লক্ষাধিক চাকরির ব্যবস্থা, তরুণদের জন্য জাতীয় কর্মসূচি গ্রহণের বিষয়ে গতকাল আলোচনা উত্থাপিত হয়েছে। দেখেন, এই যে কর্মসংস্থানের একটা ব্যবস্থা করা, অর্থনৈতিক অবস্থার উন্নতি করা, বিদেশি ইনভেস্টমেন্ট আনা, এগুলো আরেকটা বার্তা হচ্ছে যে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে। শর্ট টার্ম ডিসেম্বরের মধ্যে চলে যাওয়ার ইচ্ছা থাকলে এত বড় কিছু নিয়ে ভাবতো না, কর্মসংস্থান বা এগুলো নিয়ে। জুনের মধ্যে ইকোনমি বুস্ট করলে বুঝবেন যে সরকার কয়েক বছর টিকছে, কারণ মানুষ এই সরকারকে চাইবে। তখন এসব বিষয় আলোচিত হয়েছে, শীঘ্রই এ বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নেওয়া হবে।
সরকার জঙ্গিবাদ ও সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে এবং এ লক্ষ্যে সমন্বিত তৎপরতার মাধ্যমে শুরু হয়েছে। তো এই মাহফুজ আলমের এই এরকম একটা ইঙ্গিত যে বড় কিছু ঘটছে বাংলাদেশে চলছে, এটার তাৎপর্য এটা যে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকবে এবং এটা থাকা উচিত আমি মনে করি। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, সন্ত্রাসীদের গ্রেপ্তার ও বিচার, প্রতিষ্ঠানসমূহকে শক্তিশালী করা, জুলাই শহীদ ও আহতদের জন্য ইতিবাচক উদ্যোগ গ্রহণ থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে সরকার সক্রিয় সফল। কিন্তু সামরিক বেসামরিক আমলাতন্ত্র, ব্যবসায়ী শ্রেণী ও মিডিয়ার মধ্যকার গণ অভ্যুত্থানের শক্তিগুলোর বিরোধ ও স্বার্থান্বেষী ও মতামত, অন্যদিকে গণ অভ্যুত্থানের বিরুদ্ধে শক্তি ঐক্যবদ্ধ হয়ে ক্রমশ উত্থান সরকারকে বেকায়দায় ফেলছে। প্রশাসনের মধ্যেও যে ব্যাপক সংস্কার আনবে, সেনাবাহিনীকেও যে সংস্কার করবে, সেরকম একটা ইঙ্গিত মাহফুজের এই বক্তব্যে আছে। এই জন্য একটা হাইপ তৈরি করলো মাহফুজ যুদ্ধ পরিস্থিতি বলে। সরকার গণ অভ্যুত্থানের পরাজিত একটি শক্তিশালী বিদেশি জোটের বিরুদ্ধে যুদ্ধে লড়ছে উল্লেখ করে তিনি বলেন, স্বার্থান্বেষী মহল জনগণের মধ্যকার অভ্যুত্থানের ঐক্যকে নস্যাৎ করতে উঠে পড়ে লেগেছে, সফল হচ্ছে। সেনাবাহিনী, রাজনৈতিক দল ও অভ্যুত্থানের বিভিন্ন শক্তিকে মুখোমুখি না করাই আমাদের জন্য আখেরে ভালো হবে। মাহফুজের এই বক্তব্যে আরেকটা তাৎপর্য হচ্ছে, মাহফুজদেরকে কাজ করতে নানান জায়গা থেকে বাধার সৃষ্টি করা হচ্ছে। সরকার সহযোগিতা পাচ্ছে না, সচিবরা ঠিকমতো সহযোগিতা করছে না, সিভিল অ্যাডমিন, মিলিটারি অ্যাডমিন কোনো জায়গা থেকেই প্রপার হেল্প পাচ্ছে না। এর মানে ভারতের ষড়যন্ত্র এখানে দেখছেন হয়তো। আমাদের মনে রাখতে হবে, দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে এবং সে যুদ্ধ অন্য জায়গা থেকে আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, মানে ভারত থেকে। একটা কন্ট্রোল রুম থেকে সে যুদ্ধের প্রতি সপ্তাহ ও দিনের কর্মসূচি চালু করা হয় এবং মনিটর করা হয় ভারত থেকে। আমাদের সে যুদ্ধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ করতে হবে। মাহফুজের ভাষা, শব্দচয়ন, ওভারঅল একটু নেগেটিভ ভাইব তৈরি হলো। এই সরকার যে কঠোর হবে, কঠোর হস্তে সবকিছু দমন করবে, সেই বার্তা বহন করে। পোস্টে তিনি আরো উল্লেখ করেন, রাষ্ট্র সংস্কার, গণহত্যা ও লুটপাটের বিচার, প্রতিষ্ঠানসমূহের পুনরুজ্জীবন ও গণতান্ত্রিক রূপান্তর সহ নানা বিষয় আমাদের লক্ষ্য থেকে হারিয়ে যাচ্ছে। এ সরকার আমলে দেশকে গড়ে তোলার সুযোগ ও সক্ষমতা তৈরি হয়েছে বলে এই ভিন দেশ থেকে দ্রুততার সাথে সরকার পরিবর্তনের প্রেসক্রিপশন আসছে। কিন্তু নির্বাচনের যথাসময় হবে এবং জুলাই সনদের ভিত্তিতে দেশে নির্বাচনের আগেই রাষ্ট্র সংস্কারের দৃশ্যমান অগ্রগতি ঘটবে এবং খনি ধর্ষক ও লুটেরাদের বিচার। এটা যতই বলুক, এখন যথাসময় বলতে কোন সময়? নির্বাচন যথাসময় বলতে 2029 সালের মার্চ পার না হলেই সেটা যথাসময়। যাই হোক দর্শক, এই সরকারকে ফেলে দিতে অনেকে ষড়যন্ত্র করছে। মাহফুজ আলমের বক্তব্যে সেই ইঙ্গিত পাওয়া যায়। দেখেন, একটা হিসাব আপনাদেরকে বুঝাই। সরকার সবসময় নির্বাচনের কথা বলবে, কখনো বলবে না যে নির্বাচনের পরিবেশ নেই। সরকার সবসময় বলবে দ্রুত নির্বাচন হবে। কিন্তু নির্বাচনের আগে দেখবেন যে এমন এমন ঘটনা ঘটছে, এমন এমন পরিস্থিতি, তাতে জনগণই বলবে এই পরিস্থিতিতে নির্বাচনের কোনো সুযোগ নেই। সেই পরিস্থিতি তৈরি হবে, এটা নিশ্চিত। যেমন সরকারকে ফেলে দিতে চায় অনেকে, যে সরকারকে ফেলে দিতে চায় সেই সরকার নিজেদের রক্ষা করবে না, তারা নির্বাচন করবে। অতএব সরকারের বিরুদ্ধে যুদ্ধকালীন সময় কি কোনো নির্বাচন হয়? হতে পারে না। যুদ্ধকালীন সময় জরুরি অবস্থা জারি হয়। অতএব মাহফুজ আলমের এই বক্তব্য বড় কিছুর ইঙ্গিত বহন করে।